ইউনিক স্কিল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। তা আউটসাইড মাইক্রোমিটার ম্যাট্রিক হতে পারে বা ইন সিস্টেমেরও হতে পারে। তা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক আউটসাইড মাইক্রোমিটার। তাহলে আগে জানতে হবে যে মাইক্রোমিটার কী হয়, টাইপস অফ মাইক্রোমিটার। সেই হিসাবে কাজের দিকে বিচার করলে মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটার হতে পারে, ইনসাইড মাইক্রোমিটার হতে পারে, ডেপথ মাইক্রোমিটার হতে পারে, এই ধরনের অনেক কিছু মাইক্রোমিটার হতে পারে। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব শুধুমাত্র ম্যাট্রিক আউটসাইড মাইক্রোমিটার নিয়ে। তো কি আছে, প্রথমে আমরা যাব পার্টস অ্যান্ড কনস্ট্রাকশানে। তো কী পার্টস আছে আমরা আগে দেখে নেব। তো দেখব কি, এখানে একটা দেখো ফ্রেম আছে, ফ্রেম, ঠিক আছে, এনভিল, স্পিন্ডেল, ব্যারেল বা স্লিপ, থিম্বেল, র্যাচেট স্টপ, স্পিন্ডেল লক, ফ্রেম, এগুলো তো বলবোই। তার আগে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে একটা অতি সূক্ষ্ম মাপার যন্ত্র, ঠিক আছে, ভেরি প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, একটা সূক্ষ্ম মাপার যন্ত্র। তাহলে আমরা এখানে কত সূক্ষ্মতার সঙ্গে মাপতে পারি আমরা, সেই সূক্ষ্মতাটা হচ্ছে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত, 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত, অর্থাৎ 0.01 মিলিমিটার অবধি আমরা মাপতে পারি, 0.01 মিলিমিটার অবধি। তাহলে এবারে আমি যাব যেখানে ছিলাম আমরা পার্টস অ্যান্ড কনস্ট্রাকশনে। তাহলে প্রথমে দেখো এই যে ফ্রেম, এটা ফ্রেম, এই ফ্রেমটা কিসের তৈরি হয়? ড্রপ ফোর্জ স্টিল বা ম্যালেবল কাস্ট আয়রন। ড্রপ ফোর্জ স্টিল এবং ম্যালেবল কাস্ট আয়রনের তৈরি হয়, কারণ এটা কি হয়, ছাঁচে জিনিসটা প্রথমে তৈরি করার পর তাকে মেশিনিং করতে হয়, যেটা যে গুণগুলো মেশিনিং করার যে গুণগুলো এই মেটাল দুটোর মধ্যে আছে, ড্রপ ফোর্জ স্টিল বা ম্যালেবল কাস্ট আয়রনের মধ্যে। কারণ এটা তো একটা অ্যাকুরেট মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাই প্রথমে একটা ছাঁচে তৈরি হওয়ার পর একে আবার ফিনিশিং করতে হয় মেশিনে। তাহলে ফ্রেমটা আমার তৈরি হচ্ছে ড্রপ ফোর্জ স্টিল বা ম্যালেবল কাস্ট আয়রনের। ফ্রেমের সাথে দেখো বাকি যতগুলো পার্টস আছে সব অ্যাটাচ আছে, ফ্রেমের সাথেই কিন্তু বাকি পার্টসগুলো অ্যাটাচ আছে। কী আছে দেখো, এখানে একটা আছে এনভিল। এনভিল কি মেটালের তৈরি হয়? অ্যালয় স্টিলের তৈরি হয় এবং অ্যাকুরেটলি ফিনিশিং করা থাকে। এই যে মুখটা, মেজারিং ফেসটা অ্যাকুরেটলি ফিনিশিং করা থাকে, অ্যালয় স্টিলের তৈরি হয় এবং অ্যাকুরেটলি ফিনিশিং করা থাকে, ঠিক আছে, ফ্রেম। তারপরে এখানে দেখছো স্পিন্ডেল। স্পিন্ডেলের এখানে আমি একটা ছবি এঁকেছি, স্পিন্ডেলের একটা ছবি এঁকেছি। স্পিন্ডেলটা কেমন, এই দিকটা দেখতে প্লেন হলেও এর ভিতরের অংশটা কিন্তু থ্রেড কাটা আছে। বাইরেটা প্লেন দেখতে পেলেও, এই যে বাইরেটা আমরা প্লেন দেখতে পেলেও ভিতরের যে অংশটা সেটাতে থ্রেড কাটা আছে, এবং সেই থ্রেডটা হচ্ছে ম্যাট্রিক থ্রেড, ম্যাট্রিক থ্রেড কাটা আছে। তো সেইটা হচ্ছে স্পিন্ডেল। স্পিন্ডেলটা দেখতে পাচ্ছ এখানে। আর কি আছে দেখো, ব্যারেল অর স্লিপ, এটাও কিন্তু ফ্রেমের সাথে অ্যাটাচ করা আছে। ব্যারেল আর স্লিপ কি, ব্যারেল বা স্লিপ বলতে কি বোঝো তুমি? এটা একটা হচ্ছে হলো সিলিন্ড্রিক্যাল পাইপ। কেমন? একটা ফাঁকা পাইপ, একটা ফাঁকা পাইপ, সরি, একটা ফাঁকা পাইপ, এরকম টাইপের একটা পাইপ। সেটাও কোথাও আছে, লাগানো আছে, ফ্রেমের মধ্যে লাগানো আছে। এই পাইপটাতে কি থাকে সেটা পরে বলছি, আর পার্টসগুলোতে যাই। তাহলে এইটাকে বলা হয় কি, এই যে দেখছো এটা, এইটুকু অংশ, এটা হচ্ছে ব্যারেল অর স্লিপস। এরপরে যাচ্ছি, দেখো আরেকটা আছে, টেপার করা আছে কিছুটা, তারপরে এখানে আছে কিছুটা বর্ধিত অংশ, তারপরে নার্লিং করা আছে। এই অংশটাকে বলা হয় থিম্বেল। কি বলা হয়? থিম্বেল। কিছুটা টেপার, তারপর কিছুটা স্ট্রেট আছে, তারপরে এরকম নার্লিং করা আছে, এই অংশটাকে বলা হয় থিম্বেল।
থিম বেল্টটা কী হয়, থিম বেল্টটা এর উপর দিয়ে, এই যে ব্যারেল বা স্লিপস আছে এর উপর দিয়ে চলাচল করতে পারে। ব্যারেল বা স্লিপ যে আছে এর উপর দিয়ে এটা যাতায়াত করতে পারে। এটাও ফাঁপা, ভিতরটা ফাঁপা, এবং এটা এর মধ্যে দিয়ে এই ব্যারেলের উপর দিয়ে এটা যাতায়াত করতে পারে। যখন এটা আমরা ঘোরাই তখন ব্যারেলের উপর দিয়ে যাতায়াত করতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় থিম বেল্ট। এই যে পার্টটাকে এটাকে বলা হয় থিম বেল্ট। পেছনে একটা পার্টস আছে যেটাকে বলা হয় র্যাচেট স্টপ। র্যাচেট স্টপের একটা কাজ আছে। কী কাজ? টু ইনশিওর দ্য মেজারমেন্ট। ও মাপটাকে হয়ে গেছে কি না এটা সুনিশ্চিত করে। র্যাচেট স্টপের কাজ কি? টু ইনশিওর দ্য মেজারমেন্ট, সে মেজারমেন্টটাকে সুনিশ্চিত করে। আরেকটা পার্টস আছে দেখো এখানে, সেটা হচ্ছে স্পিন্ডেল লক। স্পিন্ডেল লকের যে ছবিটা আমি এঁকেছি এটা অন্যরকমও হতে পারে, একটা চুড়ির মতো বলয়ের মতনও হতে পারে, বা এরকম একটা ঠিক মাছির মতো হতে পারে, যেটা আমরা ঘুরিয়ে দিয়েও আমরা স্পিন্ডেলটাকে লক করতে পারি। এটার উদ্দেশ্য কি? আমি যতটা মাপ নেওয়া হয়ে গেলে, মাপ নেওয়ার পরে এই যে স্পিন্ডেলটাকে এইটা যাতে আর না নড়ে সরে যায় সেটার জন্য আমি লক করে দেব। যখন মাপটা আমার হয়ে যাবে কমপ্লিট, তখন আমি কি করব? স্পিন্ডেল লকটাকে আমরা লক করে দেবো। তাহলে আমরা আর এই স্পিন্ডেলটা কিন্তু আর ঘুরবে না বা যাতায়াত করবে না। তাহলে মেন পার্টস কী আছে? তাহলে পার্টসগুলো মেন হচ্ছে ফ্রেম, এনভিল, স্পিন্ডেল লক, ব্যারেল অর স্লিপ, থিম্বেল, র্যাচেট স্টপ। এইগুলো হচ্ছে মেন পার্টস। এছাড়াও ব্যারেলের মধ্যে, এই যে ব্যারেল বা স্লিপ দেখছো, এর মধ্যে আরও একটা জিনিস দেখতে পাবে। হ্যাঁ, কি দেখতে পাবে জিনিসটা? এরকম একটা মাঝ দিয়ে বরাবর একটা লাইন দেখতে পাবে। এই মাঝ বরাবর একটা লাইন দেখতে পাবে, যে লাইনটাকে বলা হয় ডেটাম লাইন। যে লাইনটাকে কি বলা হয়? ডেটাম লাইন। এই লাইনটার উপর দিকে 0 থেকে 25 অবধি, 0 থেকে 25 মিলিমিটার অবধি দাগ কাটা থাকবে। 0 থেকে 25 মিলিমিটার অবধি দাগ কাটা থাকবে। সেটা কিভাবে থাকবে? প্রতি 1 মিলিমিটার দূরে দূরেই থাকবে। ওই 3, 4, 5 মিলিমিটারটা একটু লম্বা হবে, প্রতি 5 মিলিমিটার পরপর একটু লম্বা হবে। 3, 4, 5, এরকম, যেমন 5, এটা 10, এইভাবে 15, 25, বুঝতে পারলে তো? ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা 25 মিলিমিটার, 0 থেকে 25 মিলিমিটার দাগ কাটা থাকবে মেন স্কেলে। আর নিচে থেকে কি করা থাকবে? এই প্রতিটা ফুল ডিভিশনকে আবার অর্ধেক করে থাকবে, হাফ ডিভিশন করা থাকবে। নিচে থেকে প্রতিটা ফুল ডিভিশনকে কি করা থাকবে? হাফ ডিভিশন করা থাকবে। তাহলে উপর দিকে থাকবে ফুল ডিভিশন। প্রতিটা ঘরের মাপ হচ্ছে 1 মিলিমিটার, এবং প্রতিটা 5 মিলিমিটার একটু বড় বড় দাগ দেওয়া থাকে। এটা কেন দেওয়া থাকে? আমাদের মাপ নেওয়ার সুবিধার্থে, খুব তাড়াতাড়ি আমরা যদি মাপটা নিতে পারি সেই উদ্দেশ্যে কি করা থাকে? 5 মিলিমিটার, 10, 15, 20 এবং 25 এই মিলিমিটারগুলোকে একটু লম্বা লম্বা দাগ দেওয়া থাকে, আর বাকি 1 মিলিমিটারগুলো একটু ছোট দাগ দেওয়া থাকে। আর নিচের দিকে কি থাকে? হাফ ডিভিশন থাকে। প্রতিটা মিলিমিটারকে অর্ধেক করে ভেঙে দেওয়া থাকে। একটা ঘর, উপর দিকের একটা ঘর মানে 1 মিলিমিটার, তাহলে নিচের দিকে কী করা থাকে? সেই ঘরগুলোকে ডিভাইডেড করা থাকে ইন্টু 2, 2 ভাগে ভাগ করা থাকে। তাহলে প্রতিটা ঘর হচ্ছে হাফ মিলিমিটার। তাহলে এইখানে কি বলবো? তাহলে এই যে 0 থেকে 25 যে স্ট্রেট লাইনটা, এই লাইনটাকে বলা হয় ডেটাম লাইন। যেই ডেটাম লাইনটা কোথায় দেখতে পাবো আমরা? ব্যারেল বা স্লিপসে। তাহলে এই ডেটাম লাইন থাকবে। আর কি থাকবে? মেন স্কেল থাকবে। উপর দিকে কি থাকবে? 1 মিলিমিটার দূরে দূরে থাকবে 0 থেকে 25 অবধি, আর নিচের থেকে প্রতিটা মিলিমিটারকে আবার 2 ভাগে ভাগ করা থাকবে। তাহলে একটা ভাগ কত? হাফ মিলিমিটার করে। এটা তোমার ব্যারেলে দেখতে পাবে। আবার এই স্লিভের যে টেপার অংশটা আছে, এখানেও কিন্তু তোমার অনেকগুলো ভাগ করা থাকবে। কতগুলো থাকবে? 50টা দাগ দেওয়া থাকবে, 50 ডিভিশন থাকবে, 50টা ভাগ করা থাকবে।
এটা তো গোল জিনিস, গোল বরাবর এই যে টেপারটা দেখছো, এই টেপারটাতে পুরো গোলটাতে, পুরো যে গোলটা আছে এটাতে কতগুলো ভাগ থাকবে? 50টা ভাগ করা থাকবে, টোটাল 50টা ভাগ করা থাকবে, এইভাবে ভাগ করা থাকবে 50টা। এর ডগাটাতে কতগুলো ভাগ থাকবে? 50 ডিভিশন। বুঝে গেল? তো তোমাদের একটা মনে হতে পারে যে স্যার তো বললো যে 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত দাগ, তার বেশি কি মাপা যায় না? সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনায় যাব, অবশ্যই এটা নিয়ে আলোচনা করা দরকার হবে, তো এটা আমরা যাব। তাহলে আমরা মোটামুটি পার্টস অ্যান্ড এলিমেন্টসগুলো বুঝতে পেরেছি। ফ্রেম, এনভিল, স্পিন্ডেল, ব্যারেল অর স্লিপস, থিমেল বললাম, তারপরে আছে স্টপ, স্পিন্ডেল লক। ক্লিয়ার? আর আমাদের কি আছে? ব্যারেল বা স্লিপসের উপরে কি আছে? 0 থেকে 25 মিলিমিটার অবধি একটা দাগ দেওয়া আছে, যে দাগটাকে বলি আমরা ডেটাম লাইন বা মূল লাইন। ডেটাম লাইনের উপর দিকে কী করা থাকে? 0 থেকে 25 পর্যন্ত দাগ কাটা থাকে 1 মিলিমিটার দূরে দূরে। আর নিচের দিকে কী করা থাকে? প্রতিটা মিলিমিটারকে 2 ভাগে ভাগ করা থাকে। এরপর এই যে মাইক্রোমিটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কখনো কখনো আমাদেরকে খুলতে হয়, মাইক্রোমিটারটা খোলা যায়, ডিসমেল্ট করতে হয়, মানে খোলা যায়। খুলে খুলে কী করে? অনেক সময় কী হয়, স্পেন্ডেলটা লুজ হয়ে যায়, কী তখন আমাদেরকে খুলতে হয়। আরেকটা জিনিস তোমাদেরকে কেন খুলতে হয় আমি সেটা পরে যাচ্ছি। তাহলে এরপরে আমরা যেটা যাব, পার্টস অ্যান্ড কনস্ট্রাকশন আমাদের হয়েছে, এরপরে আমরা যাব প্রিন্সিপাল। মাইক্রোমিটার কি নীতিতে কাজ করে? মাইক্রোমিটার কিন্তু নাট বোল্টের নীতিতে কাজ করে। মাইক্রোমিটার নাট বোল্টের নীতিতে কাজ করে। আমরা নাট বোল্ট যখন ভিডিওটা করিয়েছিলাম, তোমরা দেখেছো অনেকে হয়তো, আর যারা দেখোনি তারা আরেকবার জেনে নাও। নাট বোল্টের কী নীতি আছে? আমরা বলেছিলাম কি, লিড সমান হচ্ছে স্টার্ট ইনটু পিচ। লিড সমান কী বলেছিলাম? স্টার্ট ইনটু পিচ। প্রথমে তাহলে একবার একটু আলোচনা করলি, লিডটা কাকে বলেছিলাম? লিড কাকে বলে? যখন একটা নাটের মধ্য দিয়ে একটা বোল্টকে যখন ঘোরায়, সম্পূর্ণ 1 পাক ঘোরালে, বোল্টটাকে যদি 1 পাক ঘোরায়, তো যে ডিস্টেন্সটা আগায় বা যে ডিস্টেন্সটা পিছিয়ে আসে উল্টো দিকে ঘোরালে, সেই দূরত্বটাকেই বলা হয় পিচ, লিড। পূর্ণ 1 পাক যদি আমি বোল্টটাকে ঘোরাই নাটের মধ্য দিয়ে, তাহলে যতটা রৈখিক দূরত্ব সামনে দিকে যায় বা উল্টো দিকে ঘোরালে পেছন দিকে আসে, সেটাকেই বলা হয় লিড। তার একটা ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে স্টার্ট ইনটু পিচ। তো মাইক্রোমিটারে কি হয়? লিড ইজ ইকুয়াল টু পিচ। কারণটা হচ্ছে কি, এখানে সিঙ্গেল স্টার্ট ব্যবহার করা হয়, সিঙ্গেল স্টার্ট, তাহলে পিচ। তাহলে এখানে কি হবে? পিচ যা হবে লিডও তাই হবে, কারণ সিঙ্গেল স্টার্ট ব্যবহার করেছি থ্রেডটা। স্টার্ট কাকে বলে আমি বলেছিলাম, যে এইভাবে আমরা একটা থ্রেডে অনেকগুলো স্টার্ট করতে পারি। তো এই ক্ষেত্রে কি আছে? একটাই স্টার্ট আছে। তাহলে কি হচ্ছে? লিড সমান হচ্ছে, তাহলে আমরা লিড এইটা লিখতে পারছি যেমন সমান লিড সমান পিচ, এটা আমরা বলতেই পারি। তো মাইক্রোমিটারে কি হয়? আমাদের ম্যাট্রিক যে মাইক্রোমিটার আছে, এখানে যে পিচ মাপটা আমরা ব্যবহার করি, সেটা কত? সেটা হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে এইটা কি প্রিন্সিপালে কাজ করে? নাট আর বোল্টের নীতিতে কাজ করে। অর্থাৎ যখন আমরা এই যে থিম্বেলটাকে ঘোরাবো, স্পিন্ডেলটা কী হবে? ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে ক্লকওয়াইজ ঘোরালে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ যখন ঘোরাবো, তখন কী হবে? এটা সামনের দিকে এগোবে। আর ঠিক যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, তখন কী হবে? এইটা খুলতে খুলতে বেরিয়ে আসবে। তাহলে এই নীতিটাকে কাজে লাগিয়েছি আমরা মাইক্রোমিটারে, এবং এই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা অতি সূক্ষ্ম মাপও নিতে পারছি। সেটা কিভাবে নিচ্ছি আমরা যাব এরপর। তাহলে এখানে যে পিচ মাপটা ব্যবহার করি 0.5, তাহলে এইটাকে যদি আমি কমপ্লিট, থিম্বেলটাকে যদি কমপ্লিট 1 পাক ঘোরাই, তাহলে এই যে স্পিন্ডেলটা সামনের দিকে কত যাবে? 0.5 মিলিমিটার যাবে।
আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইলে কত হবে, তখন পেছন দিকে 0.5 মিলিমিটার ফেরত আসবে। ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিট এক পাক ঘোরালে স্পিন্ডেলটা সামনের দিকে যাবে, ক্লকওয়াইজ ঘোরালে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হবে, এটা খুলতে খুলতে এই গ্যাপটা তখন বাড়তে থাকবে। তাহলে এতটা আমরা বুঝতে পেরেছি যে পার্টসের কনস্ট্রাকশন কী আছে। আর কি বুঝেছি, যে এখানে মেন স্কেল আছে, আর এখনও থিমবেলে যে 50টা ঘর আছে সেখানে আমরা এখনও যাইনি। আর এটা কী নীতিতে কাজ করছে, নাট অ্যান্ড বোল্টের নীতিতে। এরপরে আমরা তাহলে প্রিন্সিপালটা বুঝতে পারলাম যে নাট বোল্টের নীতিতে আমরা কাজ করছি। এরপরে আমরা যাব লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার। আমরা কি বলেছি যে অতি সূক্ষ্ম আমরা মাপ এখান থেকে নিতে পারি। কত সূক্ষ্ম সেটাও বলেছি, যে 0.01, অর্থাৎ কীরকম ধরনের মাপ, ধরো 17.61 কি 15.51 বা 53 এরকম মাপ আমরা নিতে পারবো। অর্থাৎ 0.01 সূক্ষ্মতার সাথে আমরা মাপ নিতে পারবো। মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার ম্যাট্রিক সিস্টেমে। ইঞ্চ সিস্টেমে আলাদা, আজকে ইঞ্চ সিস্টেম আলোচনা করছি না, তাই আমরা ইঞ্চ সিস্টেম নিয়ে বলবো না। তো লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার। তো এই লিস্ট কাউন্টটা আমরা কি করে পাবো, এই যে ক্ষুদ্রতম মাপ, লিস্ট কাউন্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম মাপ, এই মাপটা কি করে পাবো সেটা এবার আমরা দেখব। তো আমরা কি বলেছি, এখানে যে পিচ মাপটা ব্যবহার করি 0.5 মিলিমিটার। আর এই থিমবেলটার ওরিফিসে এই যে সামনে যে গোলাকার অংশটা আছে, টেপার যে অংশটা গোলাকার অংশটা আছে, সেখানে কি বললাম একটু আগে, 50টা ভাগে ভাগ করা থাকে, 50 ডিভিশন। আর আমি একটু আগে কি আলোচনা করলাম, এটাকে যদি পূর্ণ এক পাক ঘোরায় তাহলে এই স্পিন্ডেলটা কতটা আগায় বা কতটা পেছায়, আমি বললাম 0.5 মিলিমিটার। বললাম তো যে কমপ্লিট ধরো এখান থেকে শুরু করে যদি কমপ্লিট একবার রোটেশন করি তাহলে কত যাবে, 0.5 মিলিমিটার। আবার অ্যান্টি ক্লকওয়াইজ করলে কী হবে, 0.5 মিলিমিটার খুলে আসবে। ক্লিয়ার? তাহলে এইখানে কি করা রয়েছে, এইটাকেই করা রয়েছে কি 50টা ভাগ। তাহলে এর প্রতিটা ভাগ কত, ভেরি সিম্পল, তাহলে এইটা ডিভাইডেড বাই 50। তাহলে এই একটা ঘরের মাপ কত, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0.01 মিলিমিটার। খুব ইজি ব্যাপার, খুব ইজি। তাহলে এই থিমবেলটার যে গোলাকৃতি অংশটা রয়েছে, টেপার যে ডগাটা, সেখানে কি করা আছে, 50টা ভাগে ভাগ করা আছে, মানে 50টা লাইন দেওয়া আছে ভাগ করে সমান ভাগে। তাহলে আমরা কি বুঝলাম, যে কমপ্লিট এক পাক যদি থিমবেলটাকে ঘোরাই, তখন যেহেতু এখানে ম্যাট্রিক থ্রেড ব্যবহার করা হয়েছে এবং পিচ মাপ হচ্ছে 0.5 মিলিমিটার, আর আমরা কি বললাম, লিড আর পিচ সমান এখানে, অর্থাৎ পূর্ণ এক পাক ঘোরালে সামনের দিকে ক্লোজ হবে 0.5 মিলিমিটার। আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এই গ্যাপটা 0.5 মিলিমিটার বেড়ে যাবে। ক্লকওয়াইজ ঘোরালে যেমন এই দিকে আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা খুলতে খুলতে এই দিকটাতে যাবে, তাই তো? তাহলে সেই ডিস্টেন্সটা পূর্ণ এক পাকের জন্য কতটা হবে, 0.5 মিলিমিটার। তাহলে সেইটাকেই আমরা কি করেছি, এখানে আমরা 50 ভাগে ভাগ করেছি। কোথায় করেছি, থিমবেলে। তার একটা ভাগ তাহলে কত, 50, এই গোটাটা ছিল কত, পূর্ণ এক পাক ঘুরলে হতো 0.5 মিলিমিটার, তাহলে তা ডিভাইডেড বাই 50। সেখান থেকে একদম সহজভাবে আমরা পেয়ে যাই 0.01 মিলিমিটার। এটাই হচ্ছে লিস্ট কাউন্ট অফ ম্যাট্রিক মাইক্রোমিটার। ক্লিয়ার? এটাই হচ্ছে লিস্ট কাউন্ট অফ ম্যাট্রিক মাইক্রোমিটার। লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার তাহলে কত হলো, সমান হচ্ছে 0.01, বা আমরা এরকম লিখতে পারি 0.01 মিলিমিটার। ক্লিয়ার?
এটা আমরা লিখতে পারি, কারণ আমরা কোনো ডেসিমেল যখন শুরু করি তার আগে একটা জিরো দিই, তাহলে 0.01 আমরা লিখতে পারি। তাহলে 0.01 মিলিমিটার হচ্ছে এটার লিস্ট কাউন্ট। তাহলে সব থেকে যে অতি, তোমরা কথাটা এই যে মাইক্রো কথাটা বুঝছো, মাইক্রো মানেই হচ্ছে অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র। তাহলে মাইক্রোমিটার, মিটার তো লেন্থের একক, তাহলে বুঝতে পারছো এইটা একটা অতি ক্ষুদ্র এবং সূক্ষ্ম মাপ নেওয়ার যন্ত্র। তাহলে একে ইংলিশে বলা হয় প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? এবারে আমরা দেখব যে আমরা হাউ টু রিড ইট, আমরা কী করে মাপ নেবো বা দেখবো কী করে মাপটা, সেটা তো আমাদের জানা দরকার। তাহলে আমরা বুঝে গেলাম যে এর যেটা সবথেকে ক্ষুদ্রতম মাপ নেওয়া যায় সেটা হচ্ছে 0.01 মিলিমিটার, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বলে থাকি। এরপর আমরা রিডিং বা মাপ কীভাবে নেব, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 16.53 মিলিমিটার। এরকম একটা জবে তুমি একটা, তোমাকে বললো যে তুমি মাইক্রোমিটারটা নাও, নিয়ে তুমি আমাকে এই মাপটাতে সেট করে দাও, স্পিন্ডেলটাকে এই মাপটা নিয়ে স্পিন্ডেলটা লক করে দাও। তাহলে তুমি কি করবে অ্যাজ এ স্টুডেন্ট, তুমি কি করবে, কি মানে তুমি কি বুঝতে পারলে বা তুমি আদৌ বুঝতে পেরেছো কিনা সেটা টেস্ট করার জন্য তোমাকে এটা বলতেই পারে। তাহলে আমি কি পাবো, আমি কিভাবে মাপটা পাবো দেখো। তাহলে এখানে আমি কি বলেছিলাম 0 থেকে 25 মিলিমিটার আছে। তাহলে প্রথমে আমি কি দেখব, ফুল ডিভিশন, এফডি ফুল ডিভিশন কি দেখব, এখানে 0 থেকে যে 25 ঘর আছে তাহলে নিশ্চয়ই তার 16তম ঘরটা পেরিয়েছে, কিন্তু 17তম ঘরটা পেরোয়নি, কারণ এখানে 0.53 আছে। তাহলে তো 17 পয়েন্ট কিছু হতো, সেটা হয়নি। তাহলে এখানে 16, এইটা দেখে বোঝা যাচ্ছে 16.53 আছে, মানে কি 16তম দাগটা পেরিয়েছে। তাহলে আমি এখানে ফুল ডিভিশন থেকে কত পাবো, পাবো 16.00 মিলিমিটার পাবো তো। তাহলে আমি কোথায় থেকে পাবো, এই যে আমার যে লাইনটা আছে ডেটাম লাইন, তার উপর দিকটা আমি লক্ষ্য করব। সেখানে কি করব, দেখব যে 16 মিলিমিটার কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। এরপরে কি দেখব, হাফ ডিভিশন পেরিয়েছে কিনা দেখব, পেরোলে কিন্তু একটাই পেরোবে, নাহলে পেরোবে না। তাহলে 16-র পরে, মানে কীরকম বলছি জিনিসটা আমি একটু বুঝাই। তাহলে এইটা যদি 16-র দাগ হয়, তাহলে এইটা যদি 16 মিলিমিটার হয়, এইটা পেরিয়েছে। তারপরে লক্ষ্য করবো যে এই নিচের দিকে যে হাফ ঘর আছে সেটা পেরোলে কিন্তু একটাই পেরোবে, নইলে পেরোবে না। কারণ মিলিমিটারকে তো আমি তো পজিটিভ এই দিকটাতে দেখছি, মাপটা বাড়তে বাড়তে যাচ্ছে তো মাপটা। 16 তো আমি কমপ্লিটলি নিয়েছি, মাপটা বাড়ছে। তাহলে 16-র পরে কোনো হাফ ডিভিশন কি পেরিয়েছে সেটা লক্ষ্য করতে হবে। এবার যেহেতু 0.53 আছে, তাহলে নিশ্চয়ই একটা হাফ ঘর পেরিয়েছে। তাহলে 1 × 0.5, তাহলে এখান থেকে কত পাবো, 0.50 মিলিমিটার। এই মাপটা এই দিকটায় লিখি, তাহলে সুবিধা হবে। তাহলে একটা হাফ ডিভিশন পেরিয়েছে, তাহলে 1 × 0.5, তাহলে আমি এইটা লিখতে পারি 0.50 মিলিমিটার, পারি তো। তাহলে আমার দেখো 16.5 কিন্তু হয়ে গেছে। তাহলে বাকি কত আছে, 16.53 ছিল মাপটা, 16.5 অবধি হয়ে গেছে। তাহলে আমার বাকি কত রইল, 0.03। এই মাপটা আমি কোথায় থেকে পাবো, থিম্বেল থেকে পাবো। কোথায় থেকে পাবো, থিম্বেল থেকে পাবো। থিম্বেল থেকে কীভাবে পাবো, এবারে যাবো তাহলে থিম্বেল ডিভিশন। ফুল ডিভিশন পেয়েছি, হাফ ডিভিশন হয়ে গেছে আমার, এবার যাব থিম্বেল ডিভিশনে। তাহলে আমার যেহেতু আমার লিস্ট কাউন্ট হচ্ছে কত, 0.01 মিলিমিটার। তাহলে এই যে 0 থেকে 50টা ঘর করা আছে থিম্বেলটার উপরে, তাহলে তার তিনতম দাগটা এই যে ডেটাম লাইনটা আছে সেটার সঙ্গে ভালো করে মিশে থাকবে। তাহলে 3 × আমাদের লিস্ট কাউন্ট কত, 0.01 মিলিমিটার। তাহলে আমরা এইটা করতে পারি কি 0.03 মিলিমিটার। তাহলে এই তিনটে মাপকে যদি আমি যোগ করি তাহলে আমার হবে 16.53 মিলিমিটার। এখানে কিন্তু মাপগুলো তোমাকে যোগ করে করে আসতে হবে। তাহলে আমি ফুল ডিভিশন থেকে 16 মিলিমিটার পেয়ে গেছি, হাফ ডিভিশন থেকে 0.50 মিলিমিটার পেয়ে গেছি, আর
থিম্বেল ডিভিশনের কততম দাগ? 3 নম্বর দাগ, মানে 50টা দাগ আছে। 3 নম্বর দাগটা কী হয়েছে? ডেটাম লাইনের সঙ্গে মিশিয়েছিল ভালো করে, তাই আমি 3তম দাগটাকে নিয়েছি, সেটাকে 0.01 দিয়ে গুণ করে 0.03 মিলিমিটার করেছি। তাহলে আমাদের মাপটা এসে গেল। এবারে একটা শর্ত আছে, শর্তটা কি সেটা তোমাদেরকে একটু বলি। যখন আমার মাইক্রোমিটারটা, এই যে ডেটাম লাইন দেখছো তোমরা, এইটা তোমার ধরো ব্যারেল বা স্লিপস, এখান থেকে আমার এখান থেকে থিম্বেলটা শুরু হয়েছে, ঠিক আছে, এইটা ব্যারেলটা, এখান থেকে ফ্রেমটা আছে, আমি এটা আঁকলাম না। এই যে লাইনটা 0 লাইনটা আমি কিন্তু প্রথম চেক করে নেব যে আমার যখন এইটা পুরো ক্লোজ করা আছে, বন্ধ করা আছে, তখন এই 0-র সঙ্গে এই যে লাইনটা থিম্বেলের, যে এই লাইনটা, এই যে লাইনটা থিম্বেলের, এইটা এখানে মিশে আছে, এবং এর যে 0 লাইনটা, এখানে তো 50টা দাগ আছে থিম্বেলটাতে, এর 0 দাগটা কিন্তু এই ডেটাম লাইনের সাথে কোইনসাইড করে থাকবে, মিশে থাকবে। তাহলে দেখো এখানে যে স্টার্টিং 0, সেই 0তে আমি প্রথমে চেক করে দেখে নেব যে কোনো মাইক্রোমিটারে যাতে কোনো এরর না থাকে। এরর থাকলে কিন্তু সেখানে আমার আরও যোগ বিয়োগের ব্যাপার আছে। তাহলে কি করব, আমি প্রথম চেক করে নেব মাইক্রোমিটারটা নেওয়ার পর যে এই যে লাইনটা থিম্বেলের যখন পুরো ক্লোজ করা থাকবে তখন এই 0 লাইনে মিশে থাকবে, এবং এর যে 0, এখানে যে 50টা ভাগ আছে, এই গোলটাতে যে 50টা ভাগ আছে, তার 0টা কিন্তু এই ডেটাম লাইনের সাথে মিশে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে মাপ নেওয়ার আগেই চেক করে নিতে হবে, নইলে কিন্তু মাপে ভুল দেখাতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তারও ব্যবস্থা আছে। ঠিক আছে, এইটা গেল আমাদের একটা মাপ নেওয়ার পদ্ধতি। এবার তোমাদের একটা মনে হতেই পারে, দেখো আমি এখানে লিখেছি 0 to 25 মাইক্রোমিটার, তাহলে কি 25, আর আমি বলছি কি সব মাইক্রোমিটারেই কিন্তু এখানে মেন স্কেল যেটা থাকে সেটা কিন্তু 0 থেকে 25 মিলিমিটারই থাকে। এই যে পার্টটা তুমি যে মাইক্রোমিটারই নাও না কেন সেম থাকবে, তাহলে এখানেও সেই 0 থেকে 25ই দাগ কাটা থাকবে, নিচের দিকে ওরকমই হাফ ডিভিশন করা থাকবে, এখানে 50টাই ভাগ করা থাকবে। তাহলে তোমার একটা মনে হতে পারে, তাহলে কি আমি 25-এর থেকে বেশি মাপ নিতে পারবো না? 25-এর থেকে কি তাহলে বেশি মাপ নিতে পারবো না? না, তুমি 25-এর থেকেও বেশি মাপ নিতে পারবে। তখন কি করতে হবে, তোমাকে মাইক্রোমিটার চুজ করতে হবে। প্রথম ধরো একটা মাপ আছে, আমি একটা মাপ ধরলাম 62.75, তাহলে তুমি এই মাইক্রোমিটারটাতে তুমি করতে পারবে না, কারণ এই মাইক্রোমিটারটার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 0 to 25, মানে 25 মিলিমিটার অবধি। অর্থাৎ এই মাইক্রোমিটারটা যখন আমি এটাকে ক্লোজ করে দেবো তখন এই যে মেজারিং ফেস আর এই মেজারিং ফেস, এই যে একটা মেজারিং ফেস তো এনবিল, আর একটা মেজারিং ফেস হচ্ছে স্পিন্ডেলের একটা পার্ট, একটা সাইড, আর স্পিন্ডেলের অন্য সাইডে কী থাকে, থ্রেড কাটা থাকে। তাহলে এই যে মেজারিং ফেসটা আর এই মেজারিং ফেসটা, এই যে মেজারিং ফেস দুটো আছে, এই 0 to 25-এর ক্ষেত্রে কি হয়, যখন আমি এটাকে 0-তে নিয়ে চলে আসবো তখন এই দুটো কিন্তু টাচ করে থাকবে, মিশে যাবে, দুটো জিনিস কিন্তু মিশে যাবে, দুটো মেজারিং ফেস মিশে থাকবে। তাহলে এইটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম 25 মিলিমিটার অবধি মাপতে পারবো। তাহলে আমি যখন অন্য মাপ নেব তখন আমাকে কিন্তু মাইক্রোমিটার চুজ করতে হবে। তাহলে এইটা কি আছে, 62 থেকে 75 আছে, তাহলে আমি তখন কি মাইক্রোমিটার নেব? দেখো 25 to 50 মাইক্রোমিটার নিলেও হবে না, হবে কি, কারণ এখানে তো আমার 62 আছে। তাহলে আমাকে কোনটা নিতে হবে, 50 to 75 মাইক্রোমিটার নিতে হবে, 50 to 75 মিলিমিটার মাইক্রোমিটার নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, তখন আমি 0 to 25 মাইক্রোমিটার নেবো না, তাহলে কি মাইক্রোমিটার নেবো, 25 to 50টাও আমার হচ্ছে না, 0 to 25-এও হবে না, এটাও হবে না। তাহলে আমাকে কত মাইক্রোমিটার নিতে হবে সেক্ষেত্রে, 50 to 75, 50 to 75, কিন্তু স্কেল তো একই। তাহলে এই মাইক্রোমিটারটার মধ্যে আলাদা কি হবে, তাহলে এই মাইক্রোমিটারটার মধ্যে অন্য জিনিসটা কি হবে, এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন আসবেই মনে। যেমন 0 to 25-এ এরকম দেখলাম,
এখানেও 0 to 25, এখান থেকে 0 থেকে 25 দাগ কাটা আছে, উপর দিকে ফুল ডিভিশন, নিচে হাফ ডিভিশন, এখানে আবার 50টা ভাগ করা, এগুলো তো একই থাকবে বলছি। তাহলে এইখানে কি ঘটনাটা আমরা দেখতে পাবো, যখনই এই যে বললাম এখানে কি বললাম, মাইক্রোমিটার চুজ করলাম, তো 50 to 75 মাইক্রোমিটার নিচ্ছি, এটা 50 to 75। এই ক্ষেত্রে কী হবে, 50 মিলিমিটার অলরেডি সবসময় খোলাই থাকবে, 50 মিলিমিটার কিন্তু খোলাই থাকবে। যখন এই যে থিম্বেলটা যখন এই 0 লাইনে থাকবে, এই থিম্বেলের যে লাইনটা এটা যখন 0তে থাকবে, তখন কিন্তু এখানে অলরেডি 50 মিলিমিটার খোলাই থাকবে, ঠিক আছে। আবার যদি এটা তুমি 75 to 100 নাও, সেক্ষেত্রে 75 মিলিমিটার খোলা থাকবে। 25 to 50 যদি নাও, তাহলে 25 মিলিমিটার খোলা থাকবে। মানে কী অবস্থায় খোলা থাকবে, যখন তুমি এখানে 0তে কয়েনসাইড করে থাকবে, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে কী হবে, 50 মিলিমিটার কিন্তু অলরেডি খোলাই থাকবে, আর এইটা তখন কোথায় থাকবে, এই স্পিন্ডেলটা 0 লাইনে থাকবে, ক্লিয়ার। এইবারে কীভাবে মাপ নেবো, এইটার ক্ষেত্রে দেখো কীভাবে মাপ নেবে। তাহলে প্রথমে মানে তোমাকে যেটা করতে হবে সেটা লিখতে হবে মাইক্রোমিটার মিনিমাম রেঞ্জ কত, এখানে এটা মিনিমাম রেঞ্জ 50 থেকে 75, তাহলে মিনিমাম কত 50, যেটা খোলাই থাকবে এখানে 50। তাহলে প্রথমে মিনিমাম রেঞ্জ থেকে নিলাম 50.00 মিলিমিটার, এটা কোথা থেকে পেলাম, মাইক্রোমিটার মিনিমাম রেঞ্জ থেকে। তাহলে 50 হয়ে গেল আমাদের, আমরা যদি 50 বিয়োগ করে দিই তাহলে কত থাকলো 12.75। তাহলে এই 12টা কোথা থেকে পাবো, এই যে উপরে 0 থেকে 25 পর্যন্ত আমার দাগ থাকে, তাহলে আমি ফুল ডিভিশন থেকে কত পাবো, 12 × 1, প্রতিটা ঘর 1 মিলিমিটার করে, তাহলে এখান থেকে পাবো 12.00 মিলিমিটার। তাহলে এই 12টাও চলে গেল আমার, থাকলো কত 0.75। তাহলে হাফ ডিভিশন একটা নিশ্চয়ই পেরিয়েছে, আর পেরোলে একটাই পেরোবে, আর না পেরোলে তো পেরোবে না। এখানে 0.75 আছে, মানে বোঝাই যাচ্ছে 0.5-এর উপরে যাওয়া মানেই একটা হাফ ডিভিশন আছে। তাহলে এখানে হাফ ডিভিশন একটা, তাহলে 1 × 0.5 মিলিমিটার সমান হচ্ছে কত 0.50 মিলিমিটার। তাহলে বাকি কত পড়ে থাকলো, এখানে 0.50 চলে গেল, তাহলে পড়ে থাকলো 0.25 মিলিমিটার। তাহলে এবার থিম্বেল থেকে কত পাবো আমরা, থিম্বেল থেকে তখন আমাদের থিম্বেলটা কী হবে, 25 নম্বর ঘর, এখানে যে 50টা ঘর আছে তার 25 নম্বর ঘরে মিশে থাকবে, এবং প্রতিটা ঘরের মাপ কত বলেছি 0.01। তাহলে এখান থেকে কত পাবো 0.25। এই 4টে মাপকে যোগ করলে আমার টোটাল মাপটা আসবে 62.75 মিলিমিটার। এই 4টে মাপকে জোড়া দিলে আমরা কি মাপটা পাচ্ছি 62.75 মিনিমাম রেঞ্জ, মানে যেটা 50 মিলিমিটার খোলাই ছিল। তারপরে কি ফুল ডিভিশন থেকে পেয়েছি 12টা ঘর উপরে, ডেটাম লাইনের উপরে 12টা ঘর পেরিয়ে গেছে, তাই 12 নিয়েছি 12 মিলিমিটার। একটা হাফ 0.75 আছে, মানে অর্থাৎ একটা হাফ ডিভিশন পেরিয়েছে, তাহলে 0.5 মিলিমিটার পেয়ে গেছি। আর থিম্বেলে কত পেয়েছি, 25তম ঘরে এই ডেটাম লাইনটা ভালো করে মিশে আছে। এই যে থিম্বেলের যে ডেটাম লাইনটা, এই যে থিম্বেলের যে 0 থেকে 25, এই যে ডেটাম লাইনটা, এইখানের এই যে এখানে অনেকগুলো দাগ আছে, তো এর 25তম দাগের সঙ্গে মিশে আছে। 23, 24 করে দাগগুলো যে আছে, 50টা ঘর আছে, তার 25তম দাগটা এই দাগের সঙ্গে ভালো করে ডেটাম লাইনের সাথে মিশে আছে, তাই 25তম ঘরটাকে নিয়েছি। তাহলে 25 × 0.01, এই 4টে মাপকে যোগ যদি করি তাহলে আমাদের হবে 62.75, ঠিক আছে। এটা তুমি একটা মাপ বাঁধলে। উল্টোভাবে যদি তুমি কোনো জবকে তুমি এর মধ্যে রাখো, সেখান থেকে তুমি মাপটাকেও তুলতেও পারবে, একই জিনিস, কোরিলেটেড। তুমি যেমন ডাইরেক্টলি তোমাকে যদি মাপটা বলতে বলা হয় যে তুমি এই মাপের একটা মাপ বাঁধো, তুমি বেঁধে দিতে পারবে, এখানে ফিক্সড করে দিয়ে লক নাট লাগিয়ে দেবে। আবার উল্টো দিকে কী হবে, তুমি জবে একটা মাপকে জব ধরেছ, জবটার মাপ করলে, লক করলে নিয়ে খোলার পরেও তুমি মাপটা চেক করে নিতে পারবে, দুটো জিনিসই করতে পারবে। এইবারে আরেকটা জিনিসের উপরে আলোকপাত করব, সেই জিনিসটা হচ্ছে এই যে র্যাচেট স্টপ, এই যে র্যাচেট স্টপটা এর কাজ কি, এই যে র্যাচেট স্টপটা এই যে পেছনে লাগানো আছে এর কাজ কি।
এর কাজ হচ্ছে ইউনিফর্ম প্রেসার দেওয়া, ইউনিফর্ম প্রেসার দেওয়া, অর্থাৎ মেজারমেন্টটাকে ইনসিওর করা। ধরো এই থিম্বেলটাকে যদি আমি ঘোরাই, এখানে একটা জব আছে, ধরো জবটা আমি মাপছি, ধরো এখানে আমি একটা জব মাপছি, ছবিটা একটু এঁকে নিই তারপর বলি। ধরো এখানে একটা জব আমার রাখা আছে, এটা আমার ধরো একটা প্র্যাকটিক্যাল জব, এই জবটা আমি মাপছি, এই ধরনের একটা জব আছে, এর আমি এই বহির্ভাগের মাপটা মাপছি মাইক্রোমিটারে। এবার এই থিম্বেল দিয়ে যদি ঘোরাই আমি, তাহলে কী হবে, এ কিন্তু একটা বাড়তি প্রেসারও কিন্তু এই জবটার উপরে দিতে পারে। বাড়তি প্রেসার দিলে যেটা হবে, এই থিম্বেলটা বেঁকে যেতে পারে, আমাদের এই মেজারিং ফেসগুলো নষ্ট হতে পারে। তাহলে এটা একটা তো অতি সূক্ষ্ম মাপ নেওয়ার যন্ত্র, তো সেক্ষেত্রে কী হচ্ছে, যন্ত্রটা বিকল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাতেই যন্ত্রটা যাতে ভালো থাকে তার জন্য আমরা কী করি, যখন মাপের কাছাকাছি থিম্বেলটা আসে, আমরা প্রথমে থিম্বেল দিয়ে ঘোরাই, মাপের কাছে যখন স্পিন্ডেলটা আসে তখন আমরা কী করি, তখন আর থিম্বেল দিয়ে ঘোরাই না, তখন কী ঘোরাই, র্যাচেট স্টপ দিয়ে ঘোরাই। র্যাচেট স্টপ দিয়ে ঘোরালে কী হয়, যখনই এই জবটাতে টাচ করবে, যে জাস্ট টাচ করবে, তখনই কিন্তু এটা স্লিপ করতে শুরু করবে। তার মানে আমাকে একটা ক্যাট ক্যাট করে আওয়াজ করবে এবং এটা স্লিপ করবে। তার মানে যে মেজার করছে, যে ওয়ার্কার মাপ নিচ্ছে, তাকে বলে দিচ্ছে যে তোমার মাপটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। প্লাস কী হচ্ছে, এ কিন্তু এক্সট্রা প্রেসারটা দিচ্ছে না, তখন কি হচ্ছে, স্লিপ করছে, ক্যাট ক্যাট করে একটা আওয়াজ করবে আর স্লিপ করবে। তার মানে কি, অলরেডি আমার কিন্তু এখানে টাচ করে গেছে, আর প্রেসার দেওয়ার দরকার নেই। তখন আমি কি করব, লক নাটটাকে লাগিয়ে দিয়ে জবটাকে বের করে আমি মাপটা নিতে থাকবো। আর থিম্বেলে হলে কী হতো, আমি তো কোনো ইন্ডিকেশন পেতাম না, তখন আমি আমার গায়ের জোরে ঘোরাবার চেষ্টা করতাম, সেক্ষেত্রে কিন্তু স্পিন্ডেল বেঁকে যেত। বা আমার যে এর ভিতরে যে নাট আছে, এর ভিতর তো একটা নাট আছে, আমি কি বলেছি, নাট বোল্টের নীতিতে কাজ করছে, তাহলে স্পিন্ডেলের অপোজিটটা তো যদি বোল্টের মতো কাজ করে, তাহলে এর ভিতরে একটা নাট আছে, ঠিক আছে, সেই নাটটা তাহলে কী হতো, সেই থ্রেডটা নষ্ট হতো, তাহলে আমাদের মাপের যে ব্যাপারটা থাকে সেইটা কিন্তু নষ্ট হতো। তাহলে র্যাচেট স্টপ সেইটাকে ইনসিওর করছে, যন্ত্রটাকে ঠিক রাখছে, কোনো বাড়তি প্রেসার আমাকে দিতে দিচ্ছে না। বাড়তি প্রেসার হলে কী হলো, এটা স্লিপ করছে, যখনই আমি র্যাচেট স্টপ ঘোরাচ্ছি তখন কী হবে, এটা ক্যাট ক্যাট করে আওয়াজ করবে আর স্লিপ করবে। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের মাইক্রোমিটারের ব্যাপারটা। আর দুটো জিনিসকে আমি একটু বলবো, তারপরে আমাদের সেফটি প্রিকশন তো সব টুলস ইকুইপমেন্টস এই মাস্ট, সেটা আমি বলে তখন আমার ভিডিওটা শেষ করব। তার আগে আমি বলে দিই, এখানে যে নাটটা ইউজ হয়, তাহলে আমি কি বললাম, এই যে স্পিন্ডেলটার একটা দিকে কিন্তু থ্রেড কাটা আছে, একদিকটা যেমন প্লেন আছে, এটা যেমন কন্ট্যাক্ট সারফেস, ঠিক কিছুটা অংশ পর থেকে কি আছে, এখানে কিন্তু থ্রেড কাটা আছে, থ্রেড কাটা আছে এই ভিতর দিকটাতে। সেটা কিন্তু কার মধ্যে দিয়ে পাস করেছে, এই যে ব্যারেল বা স্লিপ দেখছে, এর মধ্যে দিয়ে পাস করেছে, থিম্বেলে গেছে, থিম্বেলের ডগাতে, এই থিম্বেলের এরকম জায়গায় কিন্তু এটা কানেক্ট করা আছে। এই যে স্পিন্ডেলটা কতটা লম্বা, একদম এখান থেকে গেছে, এখান থেকে থ্রেড করা আছে, এই জায়গাতে এখানে কিন্তু স্ক্রু দিয়ে আটকানো আছে, ঠিক আছে। কিন্তু এর মাঝে কিন্তু একটা এখানে নাট আছে। নাটটা কেমন, নাটটা হচ্ছে টেপার নাট, টেপার আছে, মানে নিচেটা প্লেন আছে, নিচেটা প্লেন আছে, কিন্তু উপরি ভাগটা এরকম টেপার আছে, উপরি ভাগটা এরকম টেপার আছে। এবং এই নাটটা কিন্তু মানে গোলই, এটা গোল, এরকম টেপার আছে। টেপারটা কেন আছে বলছি, আর এর কিন্তু ভিতর দিকেও যেমন থ্রেড কাটা আছে, এখানে থ্রেড কাটা আছে, এর মধ্য দিয়ে কিন্তু স্পিন্ডেলটা যাচ্ছে আসছে, ঠিক আছে। আর এখানে একটা এক্সট্রা নাট আছে, যে নাটটাও টেপার, এই নাটটাও টেপার, এই নাটটা দিয়ে কিন্তু এর ভিতর দিয়ে স্পিন্ডেলটা যায়, এইটার ভিতর দিয়ে, এই থ্রেডের ভিতর দিয়ে। আর উপরের এইখানেও থ্রেড কাটা আছে। কখনো যদি এই আমার যে স্পিন্ডেলের সাথে এই যে স্ক্রুটা যদি লুজ হয়ে যায়, তখন আমি এই টেপার নাটটা দিয়ে কিন্তু টাইট করে নিতে পারি। স্পিন্ডেলটা লুজ হলেও কিন্তু মাপে ভুল দেখাবে, সেক্ষেত্রে কী করি, আমি এই টেপার নাটটা দিয়ে, উপরটা যেহেতু টেপার্ড আছে, আর এই নাটটা কিন্তু স্প্লিট আছে, চেরা আছে, তাহলে কী আছে, উপরটা যখনই টাইট করবো, যেহেতু চেরা আছে, ওটা কিন্তু চিপে বসে যাবে। বসে গেলে কী হবে, তখন এইটার কিন্তু ফ্লেক্সিবিলিটিটা কমে যাবে, বুঝতে পারলে তো। ওই জন্য এটা টেপার নাট ব্যবহার করা হয়।
এবং এই স্পিন্ডেলটা কিন্তু থিম্বেলের এই ডগাতে এসে কানেক্ট করা থাকে স্ক্রুর মাধ্যমে। ক্লিয়ার? এবার এটাকে মাঝে মাঝে খোলার দরকার হয়, কারণ ওই অনেক সময় কী হয়, ওই যে টেপার নাটটা আছে লুজ হয়ে গেলে বা স্পিন্ডেলটা দেখলাম যে কাঁপছে, সেক্ষেত্রে আমরা একটু টাইট করে নিলাম। এইগুলো করার জন্য, মেনটেনেন্স করার জন্য অনেক সময় খুলতে হয়, ডিসমেন্টেল করতে হয়, খোলা যায়। এর জন্য প্রতিটা মাইক্রোমিটার সেটে দুটো রেঞ্জ দেওয়া থাকে, একটা ছোটো স্প্যানার, সিঙ্গেল এন্ডেড স্প্যানার, আর একটা হুক রেঞ্জ দেওয়া থাকে। হুক রেঞ্জটা মেনলি কেন দেওয়া থাকে, এই যে জিরো এরর এইটাকে ঠিক করা যায়, এররটাকে ঠিক করা যায়। তো এইটা আজকের ভিডিওতে বলবো না, তাহলে অনেক হ্যাজার্ড হয়ে যাবে। এরপরে আমরা যাব প্রিকশনে, কী সাবধানতা নেব আমরা এই যে মাইক্রোমিটার যখন ব্যবহার করব বা যখন মেন্ট করব, খুলে ফেলবো বা অ্যাসেম্বলি করব, তখন কী সাবধানতা নেব। সাবধানতা কী নেব? প্রথম কথা, যে কোনো খালি হাতে এই মেজারিং ফেসগুলোতে আমরা হাত দেবো না। খালি হাতে দিলে কি অসুবিধা, আমরা যখন ওয়ার্কার, যারা আমরা কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমরা অনেক সময় ঘেমে থাকি, তাহলে আমার হাতের যে ঘাম, সেই ঘামটা লেগে এটাতে রাস্ট ধরতে পারে, জং ধরতে পারে। সেই জন্য কখনো বেয়ার হ্যান্ড, খালি হাতে কিন্তু কখনো আমরা এটাকে ধরবো না। মানে এই যে স্পিন্ডেল বা এই যে এনবিলের যে কন্ট্যাক্ট ফেসগুলো আছে, তাহলে সেখানে জং ধরতে পারে, জং ধরলে আমাদের মাপের অ্যাকুরেসি নষ্ট হবে। ঠিক আছে? এইটাকে যখন আমরা ডিসমেন্টেল করবো, খুলে দেবো যখন, ঠিক আছে, যখন খুলে ফেলবো কোনো রিপেয়ারের জন্য, তো আমরা কি দিয়ে পরিষ্কার করব? কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ভালো করে পরিষ্কার করার পর আবার যখন অ্যাসেম্বল করব, তখন কি করব? পাতলা থিন ওয়েল দিয়ে এটাকে আমরা অ্যাসেম্বল করব। প্রথমে কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে পাতলা তেলের একটা আস্তরণ দিয়ে এটাকে আমরা আবার অ্যাসেম্বল করব। কোনো মেটালিক সারফেসের উপর আমরা এটাকে নামাবো না, কোনো সারফেস টেবিল বা কোনো লোহার টেবিলের উপরে আমরা এটাকে রাখবো না। যে সেরামিক যে ট্রেগুলো হয়, ওই ধরনের ট্রেগুলোতে আমরা রাখার চেষ্টা করব। ফাইবার টাইপের যে ট্রেগুলো হয়, সেই ধরনের ট্রেগুলোতে রাখার আমরা চেষ্টা করব, যখন আমরা এই পার্টস এলিমেন্টসগুলো খুলে আমরা মেনটেনেন্স করব যখন। ক্লিয়ার? এবং এইটাকে যখন আমরা ব্যবহার করার পর যখন রাখবো বা আগে ব্যবহার করব, তখনও কিন্তু পাতলা তেল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে রাখবো। আরেকটা জিনিস, যখন আমি কোথাও ডিসমেন্টেল করব, যখন খুলব, কোনো ডাস্ট পার্টিকেল যাতে না থাকে, তাহলে আমি ডাস্ট পার্টিকেল আছে এমন জায়গায় কিন্তু এটাকে খুলে মেনটেনেন্স করব না, কারণ ডাস্ট পার্টিকেল যদি এর মধ্যে চলে যায়, তখন কিন্তু এর অ্যাকুরেসি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এই ধরনের কিছু আমাদের সেফটি প্রিকশন নিতে হয়, এবং এর একটা নির্দিষ্ট বক্স আছে, কাজ করার পর একে নির্দিষ্ট বক্সে রাখতে হয়, এবং যখন প্রয়োজন পড়ে বক্স থেকে আমাদেরকে নিয়ে কোনো মেটালিক সারফেসে না রেখে সেরামিক টাইপের যে ইয়েগুলো হয়, ট্রেগুলো হয়, ওই ধরনের ট্রের উপরে রেখে আমাদেরকে কিন্তু এইগুলো ব্যবহার করা উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ।